শুভ সকাল সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। কুষ্টিয়া সরকারি কলেজ অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি মিঠুন কুমার ঘোষ, প্রভাষক হিসাব বিজ্ঞান, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আজকে আমার আলোচ্য বিষয় নগদ প্রবাহ বিবরণী, শিখন ফল। অর্থাৎ এই ক্লাসে আমরা কি কি জানতে পারবো। নগদ প্রবাহ ও নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। নগদ প্রবাহের উদ্দেশ্য গুরুত্ব জানা যাবে। নগদ প্রবাহ বিবরণীর শ্রেণীবিভাগ ও বিভিন্ন অংশ সম্পর্কে জানা যাবে। নগদ প্রবাহ তৈরির বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অবগত হওয়া যাবে। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা যাবে। নগদ প্রবাহ বিবরণীর সূত্রপাত, অর্থাৎ কীভাবে নগদ প্রবাহ বিবরণী শুরু হলো। 1980-এর দশক হতে যখন বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতির উপর বেশি গুরুত্ব আরোপ শুরু হয়, তখন থেকেই নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব বাড়তে থাকে। 1987 সালে আমেরিকাতে এফএএসবি অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড তার স্টেটমেন্ট নম্বর 95-এ 1988 সাল থেকে কোম্পানি সমূহকে তার আর্থিক বিবরণীর অংশ হিসেবে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে বলে। এদিকে 1992 সালে আন্তর্জাতিক হিসাবমান কমিটি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS 7-এর মাধ্যমে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আর্থিক অবস্থার পরিবর্তন নির্দেশনার জন্য নগদ প্রবাহ বিবরণীকে আর্থিক বিবরণী সমূহের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়, যা 1994 সালের কোম্পানি আইনের মাধ্যমে কার্যকর হয়। নগদ প্রবাহ, নগদ প্রবাহ জিনিসটা আসলে কি? একটি নির্দিষ্ট হিসাবকালে প্রতিষ্ঠানের নগদ অর্থের পরিবর্তনকে সাধারণত আমরা নগদ প্রবাহ বলে থাকি। এই পরিবর্তন সাধারণত নগদ অর্থের আগমন এবং নির্গমনের মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ নগদ অর্থ আসা এবং নগদ অর্থ চলে যাওয়া, এটাকেই আমরা নগদ প্রবাহ বলে থাকি। একটি নির্দিষ্ট হিসাবকালে বিভিন্ন উৎস হতে নগদ অর্থের আগমন ঘটে এবং বিভিন্ন খাতে তা নির্গমন হয়। এই আগমন এবং নির্গমনকে বলে নগদ প্রবাহ। নগদ প্রবাহ বিবরণী, যে বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ অর্থের পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানা যায় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। একটি নির্দিষ্টকালে বিভিন্ন উৎস হতে নগদ অর্থের আগমন ঘটে এবং বিভিন্ন খাতে তা ব্যয় হয়। এই নগদ প্রবাহ বিবরণীতে এই বিভিন্ন উৎস হতে যে নগদ অর্থ আসে এবং যে খাতে ব্যয় হয় সেটা দেখানো হয়। নগদ প্রবাহ বিবরণীর গুরুত্ব, নগদ ব্যবস্থার মূল্যায়ন, ভবিষ্যৎ নগদ ব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। নগদ অর্থের যদি কোনো পার্থক্য থাকে সেটা সংশোধন করা যায়। প্রতিষ্ঠানের তরল অবস্থার চিত্র জানা যায়। যদি প্রতিষ্ঠান কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করতে চায় সে সম্পর্কে সাহায্য করে। তাছাড়া প্রতিষ্ঠানকে বহুবিধ তথ্য সরবরাহ করে। বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষের কাছে আমাদের নগদ প্রবাহ বিবরণীর দরকার হয়, তাদের জন্য উপযোগী তথ্য সরবরাহ করা যায়। প্রতিষ্ঠানের ঋণ গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নগদ প্রবাহের শ্রেণীবিভাগ, উপস্থাপনের ভিত্তিতে নগদ প্রবাহকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ নগদ প্রবাহ বিবরণীতে আমরা যে তথ্য উপস্থাপন করব তার ভিত্তিতেই নগদ প্রবাহকে আমরা 3 ভাগে ভাগ করে ফেলেছি। একটা হলো পরিচালন বা ব্যবসায়িক কার্যক্রম হতে নগদ প্রবাহ, 2 বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, 3 অর্থসংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। ইংরেজিতে এটাকে বলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এবার আসি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস জিনিসটা কি? প্রতিষ্ঠানের আয় ও ব্যয় সংক্রান্ত নগদ লেনদেনগুলো ব্যবসায়িক কার্যক্রম হতে নগদ প্রবাহের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের আয় ব্যয় সংক্রান্ত যতগুলো লেনদেন আছে সেগুলোই প্রতিষ্ঠানের পরিচালন কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়। প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে যে অর্থের আগমন এবং নির্গম ঘটে সেটাই মূলত পরিচালন কার্যক্রমের ভিতরে অন্তর্ভুক্ত হয়। এর ভিতরে আন্তঃপ্রবাহ আছে, বহিঃপ্রবাহ আছে। আন্তঃপ্রবাহের ভিতরে পণ্য বা সেবা বিক্রয় হতে নগদ প্রাপ্তি, সুদ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি ইত্যাদি। আর নগদ বহিঃপ্রবাহের ভিতরে আছে পণ্যের জন্য বা ক্রয়ের জন্য পাওনাদারকে প্রদান, কর্মচারীর বেতন প্রদান, সরকারকে কর প্রদান, ঋণের সুদ প্রদান এবং অন্যান্য খরচ প্রদান। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ,
বিনিয়োগ এবং স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় এবং ঋণ প্রদান এবং ঋণ গ্রহণের মাধ্যমে যে অর্থের প্রবাহ ঘটে তাকে বিনিয়োগ কার্যক্রম বলে। আর এই বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের ভিতরেও দুইটা জিনিস অন্তর্ভুক্ত আছে, অন্তর্প্রবাহ এবং বহিঃপ্রবাহ। নগদ অন্তর্প্রবাহ জিনিসটা কি? যেটা স্থায়ী সম্পদ বিক্রয় হতে নগদ প্রাপ্তি হয়, অন্যান্য প্রতিষ্ঠানে ঋণপত্র বিক্রয়, অন্য প্রতিষ্ঠানকে প্রদত্ত ঋণের আসল আদায় ইত্যাদি। আর নগদ বহিঃপ্রবাহ অর্থাৎ নগদ অর্থের নির্গমন কিভাবে ঘটে? স্থায়ী সম্পত্তির ক্রয় বাবদ প্রদান, অন্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণ ক্রয় বাবদ প্রদান বা অন্য প্রতিষ্ঠানকে ঋণ প্রদান ইত্যাদি। এবার আসি অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। শেয়ার বা ঋণপত্র ইস্যুর মাধ্যমে এবং ঋণপত্র প্রত্যর্পণ এবং লভ্যাংশ পরিশোধের জন্য যে নগদ প্রবাহ ঘটে তাকে অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ বলে। প্রতিষ্ঠান মূলত কাঠামোতে নগদ অর্থের পরিবর্তন, প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে নগদ অর্থের পরিবর্তন এই কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়ে থাকে। অর্থাৎ প্রতিষ্ঠানের যে কার্যক্রম থেকে প্রতিষ্ঠানের মূলধন কাঠামোর পরিবর্তন হবে, মূলধন কাঠামোর নগদ অর্থের পরিবর্তন ঘটবে, সেটা হচ্ছে অর্থসংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। অর্থসংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহের ভিতর নগদ অন্তর্প্রবাহ এবং বহিঃপ্রবাহ রয়েছে স্বাভাবিকভাবেই। নগদ অন্তর্প্রবাহের ভিতরে আছে শেয়ার বিক্রয় হতে নগদ প্রাপ্তি, বন্ড বা ঋণপত্র ইস্যু হতে নগদ প্রাপ্তি। আর নগদ বহিঃপ্রবাহের ভিতরে আছে লভ্যাংশ বাবদ নগদ প্রদান এবং ঋণপত্র পরিশোধ বাবদ নগদ প্রদান। এবার আসি নগদ প্রবাহ বিবরণী তৈরির পদ্ধতি সম্পর্কে। নগদ প্রবাহ বিবরণী দুই ভাবে প্রস্তুত করা যায়, একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। প্রথমে আমরা পরোক্ষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আমরা আগেই বলেছিলাম যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিক হিসাবমান 7 অনুসারে নগদ প্রবাহ বিবরণীর প্রস্তুত করা হয়। আর এই আন্তর্জাতিক হিসাবমান 7 অনুসারে নগদ প্রবাহ বিবরণীর 3টি অংশ থাকে। নগদ প্রবাহ বিবরণীর যেহেতু 3টি অংশ থাকে, স্বাভাবিকভাবে পরোক্ষ পদ্ধতিতেও এই 3টি অংশই থাকবে। একটা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, 2 বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, 3 অর্থসংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। এবার আমরা আসি এই 3টা নগদ প্রবাহের বিস্তারিত জানব, কিভাবে ঘটে এবং এই কার্যক্রমগুলো কিভাবে আমরা অন্তর্ভুক্ত করে থাকি। প্রথম পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই পদ্ধতিতে নিট আয়ের সাথে চলতি সম্পদের পার্থক্য, চলতি দায়ের পার্থক্য এবং অনগদ লেনদেন যেমন অবচয়, অবলোপন, স্থায়ী সম্পত্তির বিক্রয়ের ক্ষতি ইত্যাদি সমন্বয় করে ব্যবসায়িক কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করা হয়। প্রথমেই আমরা বলেছি এটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি, এই জন্য সরাসরি দেয়া থাকে না, এই জন্য আমরা কিছু তথ্য বিবেচনা করে তারপরেই পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহটা বের করে থাকি। তো এখানে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহর পরোক্ষ পদ্ধতিতে প্রথমে কি করা হয়, যে নিট আয়ের সাথে কিছু কিছু বিষয় যোগ করা হয় এবং কিছু কিছু বিষয় বিয়োগ করা হয়। যে কোন কোন বিষয়গুলো যোগ করা হয় এবং কোন কোন বিষয়গুলো বিয়োগ করা হয় আমরা এক এক করে আলোচনা করব। প্রথমে নিট আয়ের সাথে চলতি সম্পদের বৃদ্ধি বিয়োগ করা হয়। চলতি সম্পদের বৃদ্ধি বিয়োগ করা হয়। চলতি সম্পদের হ্রাস এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, সরি, আসলে প্রিন্টিং মিস্টেক না, আমার পড়ারই ভুল ছিল। চলতি সম্পদের বৃদ্ধি বিয়োগ করা হয়, চলতি দায়ের হ্রাস বিয়োগ করা হয়, চলতি সম্পদের হ্রাস যোগ করা হয়, চলতি দায়ের বৃদ্ধি যোগ করা হয়। অনগদ লেনদেন যেমন অবচয়, অবলোপন ও স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি যোগ করা হয়। আবার স্থায়ী সম্পদ বিক্রয়ের লাভ বিয়োগ করা হয়। আমরা একটা ছকের মাধ্যমে দেখতে পারি, এটা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। প্রথমে নিট আয়, তারপরে নিট আয়ের সাথে সমন্বয়সমূহ এক এক করে আমরা বলছি। প্রথমে যোগ করা হচ্ছে অবচয় খরচ, যেটা অনগদ লেনদেনের ভিতরে ছিল, অদৃশ্য এবং কাল্পনিক সম্পত্তির অবলোপন, খনিজ সম্পদের নিঃশেষ, স্থায়ী সম্পত্তি বিক্রয়ের ক্ষতি, এগুলো যোগ করা হচ্ছে।
তারপর স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ, এটা বিয়োগ করা হচ্ছে। চলতি সম্পদের হ্রাস যোগ করা হচ্ছে। চলতি দায়ের বৃদ্ধি যোগ করা হচ্ছে। চলতি সম্পদের বৃদ্ধি বিয়োগ করা হচ্ছে এবং চলতি দায়ের হ্রাস বিয়োগ করা হচ্ছে। এই সমন্বয়গুলো করার পর আমরা যেটা দেখতে পাবো সেটা হলো পরিচালন কার্যক্রম হতে নিট নগদ অর্জন, যেটাকে ইংরেজিতে বলা হয় নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা যখন বাস্তব প্রবলেমে যাব তখন বিস্তারিত আলোচনা করব। আপাতত আমরা নিয়মগুলো দেখতে থাকি। এরপর হলো বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। নগদ প্রবাহ বিবরণীর এ অংশে স্থায়ী সম্পদের নগদে ক্রয় ও নগদে বিক্রয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র ক্রয় বিক্রয় এবং ঋণ প্রদান ও ঋণ আদায় দেখানো হচ্ছে। আমরা ছকের মাধ্যমে দেখি সরাসরি। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, সর্বপ্রথম স্থায়ী সম্পত্তির বিক্রয় করা হলে সেটা যোগ, অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র বিক্রয় করা হলে যোগ, অন্যান্য প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণের আসল আদায় হলে সেটা যোগ। অর্থাৎ যেখান থেকে বিনিয়োগ কার্যক্রমের আমার টাকা আসবে বা টাকার আগমন ঘটবে নগদ অর্থের, সেটা যোগ। আর বিয়োগ হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয়, আমরা জানি ক্রয় করলে নগদ অর্থ চলে যাচ্ছে। অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র ক্রয়, সেখানেও নগদ অর্থের নির্গমন ঘটছে। অন্য প্রতিষ্ঠানকে ঋণ প্রদান, এখানেও নগদ অর্থের নির্গমন ঘটছে। অর্থাৎ যেখান থেকে নগদ অর্থের আগমন ঘটবে সেগুলো যোগ এবং যেখানে নগদ অর্থের নির্গমন ঘটবে সেটা বিয়োগ। এবার আমরা দেখি অর্থসংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। নগদ প্রবাহ বিবরণীর এই অংশে শেয়ার ইস্যু, বন্ড বা ঋণপত্র ইস্যু, বন্ড বা অগ্রাধিকার শেয়ার প্রত্যাপন, লভ্যাংশ প্রদান ইত্যাদি বিষয় দেখানো হয়। এখানেও ঠিক একইভাবে নগদ অর্থের আগমন এবং নির্গমন দুই ধরনের তথ্যই আছে। যদি শেয়ার বা সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হয় সেটা যোগ হবে, বন্ড বা ঋণপত্র ইস্যু করলে সেটা যোগ হবে, লভ্যাংশ প্রদান করলে সেটা বিয়োগ হবে, অগ্রাধিকার শেয়ার প্রত্যার্পণ করলে বা বন্ড বা ঋণপত্র প্রত্যার্পণ করলে সেটা বিয়োগ হবে। অর্থাৎ যেখান থেকে নগদ অর্থের আগমন ঘটবে সেটা যোগ এবং যেখান থেকে নগদ অর্থের নির্গমন ঘটবে সেটা বিয়োগ। এবার আমরা পরোক্ষ পদ্ধতির এই কার্যক্রমগুলো একটা ছকের মাধ্যমে একবারে দেখি কী কী কার্যক্রম করা হয়। সর্বপ্রথম পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, নিট আয়ের সাথে কিছু সমন্বয় আছে, যে সমন্বয়গুলো আমি আগে আলোচনা করেছি। স্থায়ী সম্পত্তির অবচয় যোগ, সুনামের অবলোপন যোগ, প্যাটেন্টের অবলোপন যোগ, প্রাথমিক খরচের অবলোপন যোগ, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি যোগ, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বিয়োগ, চলতি সম্পদের হ্রাস যোগ, চলতি সম্পদের বৃদ্ধি বিয়োগ, চলতি দায়ের হ্রাস বিয়োগ, চলতি দায়ের বৃদ্ধি যোগ। এগুলো করার পরে আমি যেটা পাবো সেটা হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রাপ্তি অথবা পরিচালন কার্যক্রমে নিট নগদ ব্যবহার। যদি নেগেটিভ আসে তাহলে পরিচালন কার্যক্রমে নিট নগদ ব্যবহার, আর যদি পজিটিভ ফিগার আসে তাহলে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রাপ্তি। তারপর আসি আমরা বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, আগে আলোচনা করেছি এগুলো। স্থায়ী সম্পত্তি বিক্রয় যোগ, অন্যান্য কোম্পানি শেয়ার বা ঋণপত্র বিক্রয় যোগ, অন্যান্য কোম্পানির প্রদত্ত ঋণের আসল আদায় যোগ, অর্থাৎ যেখান থেকে টাকা আসছে সেটা যোগ। তারপর স্থায়ী সম্পত্তি ক্রয় বিয়োগ, অন্যান্য কোম্পানির শেয়ার বা ঋণপত্র ক্রয় বিয়োগ, অন্যান্য কোম্পানিকে ঋণ প্রদান বিয়োগ। এরপর এখান থেকে যেটা যোগ বিয়োগ করে যেটা আসবে সেটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রাপ্তি, আর যদি নেগেটিভ ফিগার আসে তাহলে বিনিয়োগ কার্যক্রমে নিট নগদ ব্যবহার। তারপর আছে অর্থসংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। এখানে আগে আলোচনা করেছি সাধারণ বা ইকুইটি শেয়ার ইস্যু, এটা যোগ, অগ্রাধিকার শেয়ার ইস্যু যোগ, বন্ড বা ঋণপত্র ইস্যু যোগ, লভ্যাংশ প্রদান বিয়োগ, বন্ড বা ঋণপত্র প্রত্যার্পণ বিয়োগ, অর্থাৎ যেখানে টাকা চলে যাচ্ছে সেটা বিয়োগ, অগ্রাধিকার শেয়ার প্রত্যার্পণ বিয়োগ। এটা যোগ বিয়োগ করে যেটা আসবে সেটা হলো অর্থসংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রাপ্তি বা অর্থসংস্থান কার্যক্রমে নিট নগদ ব্যবহার। যদি আমার পজিটিভ ফিগার আসে তাহলে অর্থসংস্থান কার্যক্রমে নিট নগদ প্রাপ্তি, অপরপক্ষে যদি আমার নেগেটিভ ফিগার আসে তাহলে অর্থসংস্থান কার্যক্রমে নিট নগদ ব্যবহার।
এবার আমরা এই তিনটা ফিগার যোগ বিয়োগ করে যদি আমার পজিটিভ ফিগার আসে তাহলে আমার নিট নগদ টাকার বৃদ্ধি, আর যদি নেগেটিভ ফিগার আসে তাহলে নিট নগদ টাকার হ্রাস। এর সাথে আমি প্রাথমিক নগদ উদ্ধৃত, অর্থাৎ যদি ক্যাশের আমার প্রাথমিক ব্যালেন্স দেয়া থাকে সেই ব্যালেন্সটা এর সাথে আমি যোগ করব। যোগ করলে আমি ক্যাশের সমাপনী ব্যালেন্স পেয়ে যাব। ঠিক আছে ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। বাস্তব সমস্যা এবং কিছু সমাধান নিয়ে আমরা সামনের ক্লাসগুলোতে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ।